বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ সিলেট জেলা শাখার এই প্রশিক্ষণ ক্লাসে স্বাগত জানিয়ে আমি ডাক্তার দিলীপ কুমার দাস শুরু করছি। আমরা গত সপ্তাহে একটা কেস হিস্ট্রি বলেছিলাম, তো একটা কেস হিস্ট্রির মধ্য দিয়েই আমরা আজকে শুরু করব। এক রোগিনী, বয়স 65 অথবা 70 হবে, সেরিব্রাল হ্যামোরেজ, ব্লাড ক্লট হয়ে গেছে। আমরা কি বুঝতে পারছি সেরিব্রাল হ্যামোরেজ কি একটু বলবো। ব্লাড ক্লট হয়ে গেছে, মাথা ব্যথা, এটা হলে সাধারণত অনেক সময় একটা সাইড একটু প্যারালাইজ হয়ে যায়, বমি বমি ভাব থাকে, স্মৃতিশক্তি কমে যায়, শরীরটা একটু ভার হয়ে যায়, তার যে সামঞ্জস্য শরীরের সেটা বিঘ্নিত ঘটে। যেটা আমরা সহজে যদি বলি তাহলে বুঝতে পারি যে এটি হলো ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক হলে যেটা হয়, তো যদি মাইনর হয় তাহলে প্যারালাইজড হয় না, আর যদি মেজর হয় তাহলে একটা সাইড প্যারালাইজড হয়ে যায়। তো ডাক্তারের কাছে আসার পর ডাক্তার রুগীকে জিজ্ঞেস করলেন যে আপনার কি হয়েছে। বলছে না, আমার তো কিছু হয় নাই, আমি ভালো আছি, আপনাকে আমরা ভর্তি করে নেব। না, আমার ভর্তি হওয়ার প্রয়োজন নাই, আমি ভালো আছি এই বলতে থাকলো রুগী। এই যে একটা লক্ষণ, এটা হলো মেন্টাল সিমটম। রুগীর অসুবিধা আছে কিন্তু রুগী বলতেছে যে আমার অসুবিধা নাই, হ্যাঁ আমি ভালো আছি। এই যে তার একটা মেন্টাল স্পেয়ার, এটা হলো একটা ব্যতিক্রম লক্ষণ। এটা ম্যান এজ এ হোল সিমটমস, এবং এই লক্ষণকে প্রাধান্য দিয়েই একটা ওষুধ দেওয়া যায়। আপনারা কি বলতে পারবেন ওষুধটা কি? এই ওষুধটা হচ্ছে আর্নিকা মন্ট। আর্নিকা মন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে তার ক্রিয়ার যে স্পেয়ার, সেই স্পেয়ারের মধ্যে তার উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে যে কোনো জায়গায় যদি রক্ত জমাটবদ্ধ হয়ে যায়, আর্নিকা প্রয়োগ করার পর এই জমাটবদ্ধ রক্তটা ভেঙে যায়, স্প্রেড হয়ে যায়। এটা তার একটা বৈশিষ্ট্য ঔষধের। তো এই কথাটা বলার বা এই কেস হিস্ট্রিটা বলার অর্থ কী? এই কেস হিস্ট্রিটা বলার অর্থ হচ্ছে আমরা মেডিসিন শিখতে চাই, তো মেডিসিন প্রয়োগ করতে গেলে তার যে কলা কৌশল, সেই কৌশলটা আমরা কই থেকে শিখি, সেটা হলো অর্গানল অফ মেডিসিন। এই যে অনেক লক্ষণই আছে, একটা হলো সাধারণ লক্ষণ, কমন সিমটমস, কিন্তু রুগী ক্ষেত্রে আমরা যখন ঔষধ প্রয়োগ করব তখন তার স্ট্রেঞ্জ, রেয়ার, মানে ব্যতিক্রম বা বৈশিষ্ট্যপূর্ণ কী লক্ষণ আছে, সেই লক্ষণের উপর ভিত্তি করে আমরা ওষুধটা প্রয়োগ করি, বা এই যখন প্রয়োগ করতে পারি তখনই মানে তার খাসটা, হোমিওপ্যাথিক খাসটা পাওয়া যায়। আর সাধারণ লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধ প্রয়োগ করলে সেই ওষুধের কোনো রেজাল্ট আসে না। হ্যাঁ, অনেকে তখন আমরা মনে করি যে হোমিওপ্যাথি বোধহয় ঠিক নাই, হ্যাঁ, বিভিন্ন ধরনের সন্দেহ, জড়তা কাজ করে। তো এই কেস হিস্ট্রিটা বলার উদ্দেশ্য হচ্ছে রুগী অসুস্থ অথচ বলতেছে সে যে আমার কোনো অসুবিধা নাই, আমি ভালো আছি। এটি হলো তার ব্যতিক্রম লক্ষণ। এই ব্যতিক্রম লক্ষণটা আমরা এই মূল্যায়নটা কই থেকে পাই? অর্গাননের 153 একটা অ্যাপোরিজম আছে, সেই অ্যাপোরিজমে আমাদেরকে শিখিয়ে দিছে যে ওষুধ থেকে তুমি কি শিখবা এবং কোনটার উপরে প্রাধান্য দিয়ে ওষুধটা রুগীর ক্ষেত্রে প্রয়োগ করবে। তাহলে অর্গানন আমাদেরকে শিখতে হবে। যদি সঠিকভাবে আমরা রুগী চিকিৎসা করতে চাই, রুগীরে ঔষধ দিতে চাই, তাহলে অর্গানন আমাদেরকে পড়তে হবে, শিখতে হবে। তো আমরা গত পর্বে আলোচনা করছিলাম, আপনাদের কি ধারণা আছে গত পর্বে কি আলোচনা করছিলাম? আমি আগেই বলছিলাম যে আমরা যেটা আলোচনা করব, আমরা একটু ফিডব্যাক নেব, তারপর আমরা সামনের দিকে এগোবো। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে আদর্শ আরোগ্যের যে শর্তগুলো আছে, সেই শর্তগুলা মেনে আমরা রোগী চিকিৎসার ব্রত আমরা নিয়েছিলাম গত সপ্তাহের আলোচনায়। তো ব্রত নিতে গেলে বা এই যে শর্তগুলো মেনে আরোগ্য করতে হলে আমাদেরকে আর কি জানতে হবে, আজকে আমরা সেই আলোচনা করব। আর কি জানতে হবে এবং সেই জানাটা অব্যাহত থাকবে, এবং এই জানার কোনো শেষ নাই। আমাদেরকে শিখতে হবে সেই দুলনা থেকে কবর পর্যন্ত। বৈষ্ণব সাহিত্যে একটা কথা আছে
যে সখী গো সখী যাবৎ বাঁচি তাবৎ শিখি, যতদিন বাঁচি ততদিনই আমাদেরকে শিখতে হবে। তো আজকের যে আলোচনা সেটা হলো অ্যাপোরিজম 3। আমাদের কি একবার মানে অ্যাপোরিজম 3 পড়ার সুযোগ হয়েছে? হয়তোবা সবার সুযোগ নাও হইতে পারে। তো আমি পয়েন্ট ভিত্তিক আলোচনার আগে যে মূল যে অ্যাপোরিজমটা আছে সেই অ্যাপোরিজমটা আমরা একটু আলোচনা করি, তারপরে আমরা এটার একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। হয়তো অনেকের পড়ার সুযোগ হয়েছে না, বা অনেকের হয়তো হয়েছে, আবার পড়লে পরে আমরা প্রথম অবস্থায় কিছু ভালো মানে বুঝতে পারবো না। বারবার পড়লে তখন পাঠ উদ্ধার করা অনেক সময় সম্ভব হয়। আমিও এই অর্গানোটা কমপক্ষে 15-20 বার পড়েছি আমার জানা মতে। তো অ্যাপোরিজম 3-তে কী আছে আমরা বিষয়টা একটু এক নজর দেখে নেই, তারপরে আমরা পয়েন্ট ভিত্তিক একটু আলোচনা করব, একটু মনে রাখার চেষ্টা করব। অ্যাপোরিজম 3-তে বলা আছে, হেনিম্যান বলছেন, ইফ দ্য ফিজিশিয়ান ক্লিয়ারলি পারসিভ হোয়াট ইজ টু বি কিউর ইন ডিজিজ, দ্যাট ইজ টু সে in every individual case of disease, bracket আছে knowledge of disease indication, if clearly perceives that is curative in medicine, that is to say in each individual medicine knowledge of medicinal powers, and if he knows how to adapt according to clearly defined principle what is curative in medicine to what he has discovered to be undoubtedly morbid in the patient, so that the recovery must ensure to adapt it as well in respect to the suitability of the medicine most appropriate according to the mode of action to the case before him, choice of the remedy, the medicinal indicated, as also in respect to the exact mode of preparation of quantity and acquired proper dose and proper period of repeating the dose, if finally he knows the obstacles to recovery in each case and aware how to remove them so that the restoration may be permanent. Then he understands how to treat judicially and rationally, and he is a true practitioner of the healing art. বিষয়টা একটু জটিল, যদি বারবার আমরা পড়ি, ভেঙে ভেঙে পড়ি, তাইলে আমরা বুঝতে পারবো। আমরা কি খুব বেশি জানতে পারছি বা বুঝতে পারছি? কিছু কিছু আমরা বুঝেছি, হ্যাঁ। তো নিজে নিজে পড়লে অনেক সময় বিষয়টা এতটা স্পষ্টভাবে বোঝা যায় না। যদি কোনো টিচার সেই বিষয়টা ভালোভাবে আলোকপাত করেন, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করেন, তাহলে বিষয়টা পরিষ্কার হয় এবং সহজে বোধগম্য হয়। তো এই যে অ্যাপোরিজমটা আমরা পড়লাম, তার কয়েকটি কিওয়ার্ডস আছে, কয়েকটি পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলো যদি আমরা জানি তাহলে অ্যাপোরিজমটা পুরোভাবে জানা হয়ে যায়। যেমন ধরুন, আরোগ্যের শর্তগুলো, আদর্শ আরোগ্যের শর্তগুলো মেনে আমরা চিকিৎসা করব, এই ব্রত আমরা নিয়েছিলাম গত সপ্তাহে। আমি আগেই বলেছিলাম যে আমরা গত সপ্তাহে আদর্শ আরোগ্যের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো মেনে আমরা আরোগ্যের ব্রত নিয়েছিলাম। তো ব্রত নিয়ে আজকে আমরা যে বিষয়গুলোকে জানতে হবে অ্যাপোরিজম 3-তে যে মূল পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোর আলোকে আমি একটু আলোকপাত করার চেষ্টা করছি। আমরা এর আগে তার মূল সূত্রটা একটু আলোচনা করেছি। তো সেই পয়েন্ট ভিত্তিক যদি আলোচনা করি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। তো আমরা প্রথম পয়েন্টটা কি পেয়েছি?
নলেজ অফ ডিজিজ ইন্ডিকেশন, রোগ সম্বন্ধে জ্ঞান। বাংলায় যদি বলি সেটা হলো রোগ সম্বন্ধে জ্ঞান। তো রোগ সম্বন্ধে জ্ঞান নিতে গেলে, জানতে গেলে আমাদেরকে জানতে হবে রোগ কী, কীভাবে হয়, কোথায় হয়, তার মূল কারণ কী, এই বিষয়গুলো অটোমেটিকলি চলে আসে। তো এই নলেজ অফ ডিজিজ অর্গাননের 72 থেকে 82 অনুচ্ছেদ পর্যন্ত হানিম্যান ডিটেলস বলছে। আমরা যখন 72 থেকে 82-তে আলোচনা করব তখন এই নলেজ অফ ডিজিজ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু এর আগেই এই নলেজ অফ ডিজিজের কথাগুলো হানিম্যান দিয়ে দিচ্ছেন। এর মানে হলো অর্গাননের যে প্রত্যেকটা সূত্র ফার্স্ট থেকে লাস্ট 1 থেকে 292 একটার সাথে আরেকটা কোরিলেটেড। একটা যদি আমরা না জানি তাহলে পরেরটা আমরা ভালোভাবে বুঝতে পারতাম না। যদি প্রত্যেকটা যথাক্রমে আমরা পড়ে যাই, স্টাডি করি, তাহলে আমরা বুঝতে পারবো একটার সাথে আরেকটা যে কোরিলেটেড। যেমন এখানে বলা হয়েছে নলেজ অফ ডিজিজ ইন্ডিকেশন, কিন্তু এই আলোচনাটা অর্গাননের 72 থেকে 82 অনুচ্ছেদ পর্যন্ত বিস্তারিত বলা আছে। সেখানে কি বলা আছে যে ডিজিজ সম্পর্কে জানতে গেলে এই তো জানতে হবে আসলে ডিজিজটা কি, কোথায় হয়, কিভাবে হয়, তার প্রকারভেদ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তারপরে আছে তোমার ওয়ান সাইডেড ডিজিজেস, মেন্টাল ডিজিজেস, তার ট্রিটমেন্ট, ইন্টারমিটেন্ট ফিভার, তারপরে ইন্টারমিটেন্ট ফিভারের কীভাবে ট্রিটমেন্ট করতে হয়, এই বিষয়গুলো পর্যায়ক্রমে আমরা জানব। যেহেতু এখানে 3 নম্বরের অ্যাপোরিজমের একটা পয়েন্ট আছে যে নলেজ অফ ডিজিজ ইন্ডিকেশন, তাইলে নলেজ অফ ডিজিজ ইন্ডিকেশনটা আমাদেরকে জানতে হবে ডিজিজটা কি। আমি একটু টাচ করে যাব আর যথাস্থানে বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব। আসলে রোগ কি? প্রচলিত যে ধ্যান ধারণা, এই ধ্যান ধারণা থেকে হোমিওপ্যাথির পদ্ধতি অনুসারে রোগের ব্যাখ্যাটা একটু ভিন্ন। রোগ কি? অর্গাননই আছে আমরা পাবো। রোগ হচ্ছে একটা শক্তি, সেটা কি শক্তি? জীবন বিরোধী শক্তি। যখন জীবন বিরোধী শক্তি জীবনী শক্তিকে আক্রান্ত করার ফলে তার মন এবং শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সাইন অ্যান্ড সিমটম প্রকাশ পায়। এই সাইন অ্যান্ড সিমটমগুলো হচ্ছে তার মানে রোগের পরিচয়ের বাহক, রোগকে চেনার উপায়। যদি সাইন অ্যান্ড সিমটম না থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম না যে রোগটা আসলে কি। এটা বলতে ঈশ্বরের একটা মানে করুণা, তার সাইন অ্যান্ড সিমটমটা যে প্রকাশ পায়। যদি প্রকাশ না পাইতো তাহলে আমরা বুঝতে পারতাম না, আমরা ট্রিটমেন্ট দিতে পারতাম না। আর একটু সহজভাবে বললে বোঝা যায় যে সাইন অ্যান্ড সিমটমটা হচ্ছে ঔষধ পাওয়ার আবেদন। তাহলে রোগটা কি? রোগ হচ্ছে তার সাইন অ্যান্ড সিমটমের যে সমষ্টি, অর্থাৎ লক্ষণের যে সমষ্টি, সেই সমষ্টিটা হচ্ছে রোগ। এবং রোগের একটা কারণ আছে, সেই কারণটা কি? ক্রনিক মিয়াজম। হানিম্যান বলছেন জগতে যত রোগ আছে তার মধ্যে 8 ভাগের 7 ভাগ রোগের কারণ হচ্ছে সুরা মিয়াজম। আদি মিয়াজম হচ্ছে সুরা রোগের মূল কারণ, তারপরে সাইকোসিস এবং সিফিলিস আসছে। এবং আমরা যদি এটা পার্সেন্টেজ হিসাব করি তাহলে আমি একটা দেখছি হিসাব করে 87.5% রোগের মূল কারণ হচ্ছে তার মিয়াজম। আর তাই হয় তার জীবনী শক্তির মধ্যে হয়, তার ভিত্তিভূমিটা হচ্ছে জীবনী শক্তি, আর দেহটা হচ্ছে তার প্রকাশ ক্ষেত্র। দেহ এবং মনের সিমটমগুলোর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে তার রোগ হয়েছে, বা রোগীও অনুভব করতে পারে যে আমার রোগ হয়েছে। তো এগুলো আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। এখানে জাস্ট আমরা একটু হিন্টস দিয়ে গেলাম। এরপরে আরেকটা পয়েন্ট আছে যেটা বলছে নলেজ অফ মেডিসিনাল পাওয়ার। তাহলে আমাদের কি জানতে হবে? আমরা যে ব্রত নিছি, রোগীর আরোগ্য করব, রোগীর স্বাস্থ্য পুনঃপ্রতিষ্ঠা করার ব্রত নিছি, এই ব্রত নিতে গেলে আপনার কি জানতে হবে? পর্যায়ক্রমে যে কথাটা বলছিলাম, পর্যায়ক্রমে আমাদেরকে জানতে হবে। তো আজকে আমরা যেটা জানবো, প্রথমে জানলাম নলেজ অফ ডিজিজ, রোগ সম্পর্কে আমরা আংশিক জানলাম। তারপরে জানতে হবে কি? নলেজ অফ মেডিসিনাল পাওয়ার।
কারণ রোগকে দূর করতে গেলে তো একটা হাতিয়ার দরকার। সেই হাতিয়ারটা কি? আমাদের মেডিসিন। এখন আসলে মেডিসিনটা কি সেটা তো আমাকে বুঝতে হবে। যদি আমি না বুঝি তাহলে বোতল আমরা দিয়ে দিব। আর আমরা যখন মেডিসিনের পাওয়ার সম্পর্কে অবগত হই তখন যত ক্ষুদ্র মাত্রা দেওয়া যায় এই চিন্তাটাই আমরা করি, বা অনেকে করে। একটু লার্জ স্কেলে যখন ওষুধ দেওয়া হয় তখন তার শরীর কাঁপে, যে এই কী করলো, শরীর কাঁপে। এর কারণ কি? কারণ হলো তার মেডিসিনাল যে এনার্জি, যে পাওয়ার, এই পাওয়ার সম্পর্কে যখন অবগত হই তখন আমরা এটা সম্পর্কে অতি সচেতন থাকি। এই প্রসঙ্গে একটা গল্প আছে ছোট্ট, আমি বলে নিই, 1 মিনিটে শেষ করে নেব। সেই গল্পটা হচ্ছে, এক নাপিত তার কাছে আসলে পরেই তার ওয়ার্ডস যে আছে, মানে খামাইতে আসলে পরে ওয়ার্ডসগুলো কেটে দেয়। ফুরা থাকলে সে চাকু দিয়া, তার কুর দিয়া কেটে দেয়। পাশে এক MBBS ডাক্তার, ফার্স্ট করাল ডাক্তার, উনি এগুলো ফলো করার পরে ওনার শরীর কাঁপে বলতে এই জন্য ভয়ে যে কোন দিন খাটতে গিয়ে তার একটা মূল নার্ভ কেটে ফেলে তার ব্লিডিং আর বন্ধ হবে না, রুগী মারা যাবে। তারপর ওই ডাক্তার তার প্রয়োজনে মানে সেভ করার উদ্দেশ্য নিয়ে তার কাছে গেছে। যাওয়ার পরে কথা প্রসঙ্গে তাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি তো এই কাজ করো, তুমি কি জানো কোন জায়গায় কি নার্ভ গেছে, কিভাবে গেছে। যখন এই একটা প্রাথমিক জ্ঞান ওনাকে দিলেন তখন এরপর থেকে উনি আর এই চাকু দিয়া তোমার বিভিন্ন ধরনের ফুরা অপারেশন করে না, মানে কেটে দেন আর কি। উনি যখন বুঝতে পারছেন। তো আমরা যখন মেডিসিনের পাওয়ারটা আমরা বুঝতে পারি তখন ওই রুগী ক্ষেত্রে সঠিক ডোজ মাত্রা তার পাওয়ার দিতে আমরা অতি সচেতন থাকি। তো আসলে হোমিওপ্যাথিক ঔষধটা কি আমরা একটু জেনে নেই। হোমিওপ্যাথিক ঔষধ বলতে কি বোঝায়? ঔষধি গুণ সম্পন্ন কোনো বস্তু বা পদার্থ থেকে যখন হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুসারে এটাকে প্রস্তুত করা হয় তখনই সেটা হোমিওপ্যাথিক ঔষধ। খুব সংক্ষেপে বললাম। তো এই যে প্রস্তুত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমরা কোথায় জানব? আমি আগেই বলছিলাম যে আমরা যেহেতু ব্রত নিয়েছি আমাদেরকে আরও জানতে হবে। আমরা জানতে শুরু করেছি, পর্যায়ক্রমে আমরা বাকিগুলো জানব। এই যে ঔষধের শক্তির যে স্ফুরণ ঘটানোর যে প্রক্রিয়া, পটেন্টাইজেশন ফর্মুলা, সেটা আমরা কোথায় জানব? সেই অর্গাননেরই 270 নম্বর অ্যাপোরিজমে আমরা এটা বিস্তারিত আমরা জানব। কিভাবে ঔষধ মানে মূল বস্তুকে ঔষধ শক্তিতে রূপান্তরিত করা হয়। সেটা করা হয় ঘর্ষণ, চাচন এবং ঝাঁকির মধ্য দিয়ে। এবং হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়াটা আলাদা কোনো মানে বই না, এটা অর্গাননের মধ্যেই এই ফার্মাকোপিটা আছে। তো অর্গাননের ফার্মাকোপিটাই আলাদাভাবে এটা হয়তো প্রকাশ করছে অনেক লেখক বা অনেক প্রকাশক। তো এই ফার্মাকোপিয়াটা অর্গাননের মধ্যে আছে, হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া। তো 270 নম্বর অ্যাপোরিজমে আমরা এই নলেজ অফ মেডিসিনাল পাওয়ার এটা আমরা জানতে পারবো। এখানে জাস্ট খালি একটু আমরা ইঙ্গিত দিয়ে যাচ্ছি। তো এই যে পটেন্টাইজেশন থিওরি, কোনো বস্তুকে শক্তিতে রূপান্তর করা, ঔষধ শক্তিতে রূপান্তর করা, এটাও হেনিম্যানের এক অনবদ্য অবদান এই বিশ্বে। বা এখন পর্যন্ত এই ঔষধকে যে শক্তিমণ্ডিত করা, এটা এখন পর্যন্ত নাই। এখন পর্যন্ত প্রচলিত চিকিৎসা বিজ্ঞানে গ্রাম হিসাবে, মিলিগ্রাম হিসাবেই ধরা হয়, মাপা হয়। এটা হলো ক্রুড। আর এই ক্রুড অবস্থা থেকেই পটেন্টাইজেশন থিওরির প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা এনার্জিতে রূপান্তর করা, এটা হলো হোমিওপ্যাথিক ঔষধ। আমরা যখন মাদার ব্যবহার করি তখনও কিন্তু এটা হোমিওপ্যাথিক ঔষধ না, এটা মূল উপাদান। তো হোমিওপ্যাথিক ঔষধ হলো ফাদার, সেই মাদার থেকে ফাদার মানে শক্তিকৃত ঔষধটি হলো হোমিওপ্যাথিক ঔষধ। তারপরে আমরা আরেকটা পয়েন্ট এখানে জানলাম, চয়েস অফ দ্য রেমেডি অফ মেডিসিনাল ইন্ডিকেটেড। অর্থাৎ সহজে যদি আমরা বলি আরোগ্যকর ঔষধ নির্বাচন, তাইলে আমরা নলেজ সম্পর্কে আমরা জানলাম, মেডিসিনাল পাওয়ার সম্পর্কে জানলাম, ঔষধ শক্তি। আর কি জানতে হবে? আরোগ্যকর ঔষধ নির্বাচনের প্রক্রিয়া জানতে হবে। তো ঔষধ নির্বাচনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাও কিন্তু আমরা একটা প্রসেসের মধ্য দিয়েই
জানতে হবে। রুগী আসলো আমরা চট করে একটা আরোগ্যকর ওষুধ দিতে পারবো না, নির্বাচন করতে পারবো। এর জন্য কী করতে হবে? একটা সঠিক রোগীলিপি প্রণয়ন করতে হবে। তারপরে এই রোগীলিপি থেকে লক্ষণের মূল্যায়ন করতে হবে। লক্ষণের মূল্যায়ন করার পর তারপরে একটা উপযুক্ত ঔষধ বা একটা নির্বাচিত ঔষধ আসবে। তো এই যে প্রসেস, এই যে নলেজ আমি বলছিলাম 153 কথা, তো এই নলেজটিও আমরা এই অর্গানন থেকেই পাই, যে কীভাবে আমরা লক্ষণের মূল্যায়ন করব, কোনটাকে আমরা প্রায়োরিটি দিয়ে ঔষধ নির্বাচন করব। হ্যাঁ, এই যে নলেজটা এটাও আমরা কিন্তু অর্গানন থেকে পাই। তাহলে অর্গানন পড়া ব্যতীত হোমিওপ্যাথিক ডাক্তার হওয়া মানে কল্পনাই করা যায় না। এই রোগীলিপি সম্পর্কে আমরা বিস্তারিত জানব এই অর্গাননেরই 82 থেকে 103 এবং 4 এবং আনুষঙ্গিক আরও কিছু অ্যাপরিজম আছে, সেইগুলার সমন্বয়ে আমরা জানব এবং ঔষধ নির্বাচনের যে কলা কৌশল এটা আমরা জানব। তারপরে কি আছে? আছে প্রপার ডোজ। আমি রোগ সম্পর্কে জানলাম, ঔষধ সম্পর্কে জানলাম, ঔষধ নির্বাচন করলাম, এখন প্রপার একটা ডোজ দিতে হবে। ডোজ মানে মাত্রা, মাত্রা জ্ঞানটাও আমাদেরকে থাকতে হবে। তারপরে আর কি জানতে হবে? আর জানতে হবে যে মাত্রা জ্ঞান আমার আছে, এখন মাত্রাটা কতক্ষণ পরে পরে কোন সময় আমার মাত্রাটা দিতে হবে। যেমন ধরুন কোনো রুগী আসলো, তীব্র প্রচণ্ড জ্বর নিয়ে আসলো, তো এই প্রচণ্ড জ্বরের মধ্যে কিন্তু তারে ওষুধটা না দেওয়াই ভালো। তারে একটু স্পঞ্জ করে জ্বরটা যখন একটু নিম্নগতি হয় তখন যদি আমরা ওষুধটা প্রয়োগ করি তখন রুগীর মঙ্গল হবে এবং আরোগ্য ক্রিয়াটা ত্বরান্বিত হবে। আর রোগের গতি যখন একটু ঊর্ধ্বগতি থাকে, বাড়তির দিকে থাকে, এই সময় ওষুধ প্রয়োগ না করাটাই ভালো। এই যে প্রসেস, এটাই আমাদেরকে জানতে হবে। আর কি জানতে হবে? হি নোজ দ্য অবস্টাকলস অফ রেমেডি। ঔষধ প্রয়োগ করার পর তার কি বাধা আছে, বাধা সম্পর্কে জানতে হবে এবং বাধা দূর করার উপায়ও তার জানতে হবে। এই প্রসঙ্গে একটা ছোট্ট 1 মিনিট আমি একটা কেস হিস্ট্রি বলেই বিষয়টা ক্লিয়ার করতে চাই। আপনার নাম শুনছেন মনে হয়, ডাক্তার নীলমণি ঘটক। উনি এক পাগল রোগীলিপি নিয়ে চিন্তা ভাবনা করে ওষুধ দিছে। ওষুধ দেওয়ার পরে পরবর্তীতে রেজাল্ট আসলো, রুগী পক্ষেও জানালেন না কোনো তো রেসপন্স পাচ্ছি না। কিন্তু নীলমণি ঘটক খুব চিন্তা ভাবনা করে এই কনফিডেন্ট ওনার আছে যে আমি যে ওষুধটা দিয়েছি এই রুগীর জন্য এই ওষুধটাই পারফেক্ট, কিন্তু কাজ করতেছে না কেন? তখন উনি বলছেন যে আমি রুগীকে একটু পর্যবেক্ষণ করতে চাই, দেখতে চাই। উনি গেলেন, গিয়া রুগীর পরীক্ষা করলেন, পাগল রুগিনী। তখন দেখলেন তার কাপড়ের এক কোণার মধ্যে যে নেপথালিনের গোটা বাঁধা, আবার এটা খুলতেও দেয় না। হ্যাঁ, খুলতে দিলে তার উন্মাদনা সৃষ্টি করে আর কি, দিতে দেয় না, মানে ফিক্সড এটা যেটা আমার এখানে থাকতেই হবে। হ্যাঁ, তখন ডাক্তার বুদ্ধি দিলেন যে ওই রুগিনী যখন ঘুমিয়ে থাকে তখন আপনারা এটা সরিয়ে আর একটা একটা মার্বেল বা একটা পাথরের টুকরা বেঁধে দিয়ে, যেই কথা সেই কাজ। ঘুমানোর পরে তারা এটা নেপথালিনটা সরাই দিছে আর একটা পাথরের টুকরা বেঁধে দিছে। রুগীর মনে করছে তো আমার আগেরটাই আছে। তখন এই ওষুধে, আগে যে ওষুধ দিচ্ছিল এই ওষুধে যখন আবার প্রয়োগ করা হয়েছে, কিছুদিন পরে দেখা যায় একটা ভালো রেসপন্স হয়েছে এবং রুগিনী ভালো হয়েছে। তাহলে এটা কি? আরোগ্যের বাধা এবং বাধা দূরীকরণের উপায়ও আমাদেরকে জানতে হবে। একজন হোমিওপ্যাথিক ডাক্তার মানে তার অনেক বিষয়ে তার খেয়াল রাখতে হয়। হ্যাঁ, অনেক বিষয়ে খেয়াল রাখতে হয়। তো এই অবস্টাকল সম্পর্কে জানতে হবে এবং অবস্টাকল দূর করার উপায় জানতে হবে। এই প্রসঙ্গে আরও অনেক এক্সাম্পল দেওয়া যায়, আমি খুব বেশি লম্বা করব না, আমার 30-35 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করব এবং হোমিওপ্যাথিক শর্ত মতে অ্যাজ ইট ইজ টার্ম অর্গানের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি অনুসারে আমরা পয়েন্ট জানলাম। আজকের যে 3 নম্বরে পরিজন, তার রোগ সম্পর্কে জানতে হবে, ঔষধের শক্তি সম্পর্কে জানতে হবে, প্রয়োগের কলা কৌশল জানতে হবে, মাত্রা জ্ঞান থাকতে হবে, কখন মাত্রা প্রয়োগ করতে হবে, পুনঃপ্রয়োগ করতে হবে সেই বিষয়ে জানতে হবে এবং আরোগ্যের যে বাধা আছে, অন্তরায়,
অবস্টাকল সেগুলোকে জানতে হবে এবং সেগুলোকে বিদূরিত করার কৌশলও জানতে হবে। এই সবগুলো যখন আমরা জানব, রোগীর প্রত্যাবর্ত সম্পর্ক নলেজ থাকতে হবে, সেই সবগুলো যখন আমরা জানব তখনই একজন চিকিৎসক কী হবে, তার বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে একজন যুক্তিবাদী চিকিৎসক হিসেবে পরিণত হবে এবং তিনি হবেন একজন আরোগ্যের প্রকৃত বিধায়ক বা নৈপুণ্য চিকিৎসক। আমরা কি সেই নৈপুণ্য চিকিৎসক হতে চাই? অবশ্যই আমরা আরোগ্য কলার সত্যিকারের চিকিৎসক হতে চাই। তাইলে আমরা পর্যায়ক্রমে আরও কি কি বিষয় জানতে হবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো আজকে আমার আলোচ্য বিষয় এতটুকুই। আমি আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি।